পাহাড়ি শিক্ষার্থীদের গণপিটুনিতে স্কুল শিক্ষক নিহতের জেরে খাগড়াছড়িতে আবারও সংঘর্ষ, ১৪৪ ধারা জারি। গাজীপুর আশুলিয়ায় আজও অশান্ত, অনাকাঙ্ক্ষিত ঘটনায় গুজবকে দায়ী করলেন উপদেষ্টা, পরিকল্পিত অস্থিরতা অভিযোগ রিজভির। চট্টগ্রাম সিটি নির্বাচন অবৈধ, ডাক্তার শাহাদাতকে মেয়র ঘোষণা, গেজেট প্রকাশের নির্দেশ আদালতের। রাজশাহীর সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামের দেদার দুর্নীতি, ১৫ বছরে হাজার কোটি টাকার সম্পদ, বহু বিবাহ ও নারী কেলেঙ্কারির রেকর্ড। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খাগড়াছড়িতে পাহাড়ি শিক্ষার্থীদের গণপিটুনিতে স্কুল শিক্ষক নিহতের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর শহরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান। মঙ্গলবার বিকেল ৩টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়। স্থানীয়রা জানায়, মঙ্গলবার বেলা 11:30টার দিকে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড সেফটি বিভাগের ইন্সট্রাক্টর আবুল হাসনাত সোহেলকে গণপিটুনি দেয় পাহাড়ি শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির ৭ম শ্রেণীর এক ত্রিপুরা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তারা মারধর করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে নিলে তিনি মারা গেছেন বলে জানান চিকিৎসকরা। শিক্ষকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহিংসতা ছড়িয়ে পড়ে শহরে। এ সময় বেশ কিছু দোকানপাটে হামলা ও ভাঙচুর হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার তফিকুল আলম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা সহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। আশুলিয়ার বাইপাইলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঢাকাগামী লেন অবরোধের ২ দিন পার হতে চললেও এখন পর্যন্ত সড়ক থেকে সরানো যায়নি আন্দোলনকারীদের। পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত অনড় অবস্থানে থাকার সিদ্ধান্ত তাদের। অবরোধকারী শ্রমিকরা বলছেন, কোনো রকম নোটিশ ছাড়াই গত মাসের বেতন ভাতা পরিশোধ না করে বুড়ির বাজার এলাকার বার্ডস গার্মেন্টস অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। এ নিয়ে বিজিএমইএ এর কাছে অভিযোগ করেও প্রতিকার মেলেনি। তাই বাধ্য হয়েই সড়কে অবস্থান নিয়েছেন কারখানাটির শ্রমিকরা। এখন পর্যন্ত তাদের কেউই তাদের দাবি নিয়ে কথা বলেনি বলে জানান তারা। অবরোধের কারণে শিল্পাঞ্চলের সড়কে যানজটে চরম দুর্ভোগে লাখো মানুষ। এদিকে ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। গেল কয়েক মাস ধরে বকেয়া বেতন পরিশোধ না করেই এপিএল অ্যাপারেলস কারখানা বন্ধ রাখা হয়েছে বলে শ্রমিকরা অভিযোগ করেছেন। কোনাবাড়ি এলাকার এমএম নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরাও টিফিন বিল, নাইট বিল এবং হাজিরা বোনাস বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছে। বিচ্ছিন্নভাবে বেশ কয়েকটি কারখানা বন্ধ থাকলেও বাকি ৯৮ কারখানায় উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। আশুলিয়ায় শ্রমিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গুজবের উপর ভিত্তি করে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে গুলি চালাতে বাধ্য হয়েছিল সেনা যৌথ বাহিনী। তার দাবি, শ্রমিকদের ভেতর থেকে বহিরাগত অনুপ্রবেশকারীরাই প্রথম গুলি ছোড়ে। যেসব মালিক বেতন না দিয়ে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করছেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো না হলেও সন্তোষজনক। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় সারা দেশের পাশাপাশি পার্বত্য এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সশস্ত্র গ্রুপের অপতৎপরতা বন্ধ, মাদক জঙ্গি সন্ত্রাস নির্মূল সহ বেশ কয়েকটি বিষয় প্রাধান্য পায়। আলোচনা হয় মাজার দরগার নিরাপত্তা, গার্মেন্টসের বিশৃঙ্খলা রোধে করণীয় এবং মিয়ানমার ও রোহিঙ্গা ইস্যুতেও। আলোচনায় উঠে আসে সোমবার যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক পোশাক শ্রমিক নিহতের বিষয়টি। শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্যের সাথে কাজ করলেও গুজবের ফলেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে দাবি শ্রম উপদেষ্টার। প্রথম গুলিটা শ্রমিকদের ভেতরে থেকে দুষ্কৃতিকারীরা ছুড়েছিল এবং সেখান থেকেই মূলত গোলাগুলির সূত্রপাত হয় এবং সেখানে দুঃখজনকভাবে আমাদের একজন শ্রমিক নিহত হন। শ্রমিকদের ভেতর অনুপ্রবেশ করে যারা গুলি করেছে তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে, কিছু আইডেন্টিফাই করা হয়েছে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। প্ল্যান করে শ্রমিকদেরকে নামানো হয়েছে এবং সেখান থেকে গুলি করে পরিস্থিতিটাকে উস্কে দেওয়া হয়েছে। ফলশ্রুতিতে এই যে সংঘর্ষটা ঘটেছে। তিনি জানান, নিহত শ্রমিকের পরিবারকে ১৩ লক্ষ টাকা এবং আহত শ্রমিকদের সিএমএইচে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর ১৩ সদস্যও সংঘর্ষে আহত হয়েছে বলে জানান তিনি। বকেয়া বেতনের কারণে শ্রমিকরা সেখানে বাইপাইলে অবরোধ করেছে আমরা জানতে পেরেছি। আমরা সেই কারখানার মালিকদেরকে খুঁজছি, কিন্তু দুঃখজনক হচ্ছে তারা পলাতক অবস্থায় আছে। তাদের অধিকাংশের হচ্ছে ব্যাংকেও প্রচুর পরিমাণে ঋণ আছে,
তো তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না, খোঁজার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা দ্রুতই তাদেরকে আইনের আওতায় এনে জবাবদিহিতার আওতায় অবশ্যই সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করেন আসন্ন দুর্গাপূজা অতীতের যে কোনো সময়ের চেয়ে নির্বিঘ্ন হবে। জানান পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতির উন্নতি হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম দেখুন শান্তি চুক্তি হওয়ার পর একটা যেমন ইউপিডিএফ তারা কিন্তু মানে হাতিয়ার সারেন্ডার করে নাই, জেএসএসরা কিন্তু হাতিয়ার শুধু সারেন্ডার করছিল। এখন এই ইউপিডিএফ জেএসএর তাদের ভিতরে একটা ইন্টারনাল ঝামেলা আছে, প্লাস অন্যান্য যারা সিটিজেন ওখানে আছে তাদের ভিতরেও একটা সমস্যা আছে। এবং তারা সবাই যেন মিলমিশে কীভাবে থাকতে পারে ওই আমাদের ব্যবস্থাটা করতে হবে। অনেক সময় তারা কিছু কিছু অস্ত্র এবং ট্রেনিং বাইরে থেকেও পাচ্ছে, ওইটা থেকে যেন না পায় ওইটারও আমাদের একটা ব্যবস্থা করতে হবে। মাদকের অপব্যবহার ও মাদক চোরাচালান রোধে সরকার কঠোর হবে। নতুন পুলিশ নিয়োগ হচ্ছে 2-1 দিনের মধ্যে। বিজিবি আনসারও নিয়োগ দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করতে পোশাক খাতে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন গার্মেন্টস কারখানা থেকে এই অস্থিরতা তৈরি হচ্ছে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র জনতার আন্দোলনে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা রিকশা চালক সাইফুল ইসলামকে আমরা বিএনপি পরিবার এর পক্ষ থেকে নতুন একটি রিকশা উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানই আন্দোলনকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে গেছেন। জনগণকে বাদ দিয়ে ক্ষমতায় টিকে থাকতে ভারতে গোয়েন্দা সংস্থা রয়ের ওপরই নির্ভর করেছিলেন শেখ হাসিনা। এজন্য শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় থেকে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগকে দিয়ে গেস্টাপো বাহিনীর মতো বিএনপির নেতাকর্মীদের গুম, হত্যা, নির্যাতনের পথ বেছে নিয়েছিলেন। রিজভী বলেন, এখনও প্রশাসনে শেখ হাসিনার দোসররা ঘাপটি মেরে বসে আছে। তারা নানাভাবে অন্তর্বর্তী সরকারের কাজকে বাধাগ্রস্ত করছে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেন তিনি। ঘটনা হচ্ছে যারা গার্মেন্টসের মালিক, যারা শেখ হাসিনার অত্যন্ত সুবিধাভোগী, তাদের গার্মেন্টসের লোকরা এসে অন্যান্য যেগুলো গার্মেন্টস আছে যারা নিরপেক্ষ অথবা বিএনপির সমর্থক যারা গার্মেন্টস, সেইখানটায় তারা হামলা করছে। কে নজরুল ইসলাম, কে সালাম মুর্শিদি, এরা আওয়ামী লীগের সুবিধাভোগী নয়, আওয়ামী লীগের এমপি নয়। এদের গার্মেন্টস থেকে এসে একটা কৃত্রিম ভাবে, পরিকল্পিত ভাবে অস্থিরতা তৈরি করছে, যাতে ছাত্র জনতার এই বিপ্লব এটা যেন ব্যর্থ হয়, এটা যেন টিকে থাকতে না পারে। এই কারণে এই ষড়যন্ত্র হলো। গাজীপুরের কোনাবাড়িতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে কমপক্ষে 5 জন আহত হয়েছেন। সকাল 10টার দিকে মহানগরীর কোনাবাড়ি জরুন এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, জরুন এলাকার অ্যাস্ট্রো নিটওয়্যার নামের একটি তৈরি পোশাক কারখানায় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝুটের ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিলেন। 5 অগস্ট সরকার পতনের পর কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করেন নগরীর 7 নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও ওয়ার্ড দলের সভাপতি বিপ্লব খান। তাদের নেতৃত্বে একদল লোক ওই কারখানা থেকে সকালে ঝুট মাল বের করতে গেলে বিএনপির সাবেক নেতা জহিরুল ইসলাম ও বাবুল হোসেনের নেতৃত্বে 10-15 জন তাদের বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানায় পুলিশ। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল থেকে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় কর্মবিরতি পালন করেছেন নার্সরা। এক দফা দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালিত হলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। দাবি দ্রুত মেনে না নেওয়া হলে কাল বুধবারও সকাল 9টা থেকে বেলা 2টা পর্যন্ত কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ মহানগর শাখা। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন হাসপাতালের নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের উদ্যোগে কর্মবিরতি পালন ও বিক্ষোভ মিছিল হয়েছে। একই ইস্যুতে 3 ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুমিল্লা সদর হাসপাতালের নার্স ও মিডওয়াইফারিরা। ঠাকুরগাঁওয়ে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে সরকারি ও বেসরকারি নার্সরা সমবেত হয়ে বিক্ষোভ করেন। দাবি আদায় না হলে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। তবে এ সময় জরুরি বিভাগ ও অপারেশন থিয়েটার চালু ছিল। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরেও এক দফা দাবিতে নার্সরা কর্মবিরতি পালন করলেও হাসপাতালের জরুরি বিভাগ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা বহাল ছিল। একই দাবিতে নড়াইল সদর হাসপাতাল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ জেলা শাখা। কর্মবিরতি হয়েছে চাঁপাইনবাবগঞ্জেও।
বিএনপি নেতা ডাক্তার শাহাদাতকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছে আদালত। নির্দেশ দেয় আগামী 10 দিনের মধ্যে গেজেট প্রকাশে। নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের করা মামলায় মঙ্গলবার নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমিনের আদালত এই রায় দেন। 2021 সালের 24 ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন নির্বাচন কমিশনার সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় বিবাদী করা হয় সাবেক মেয়র এম রেজাউল করিম চৌধুরী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, নির্বাচন কমিশনারের সচিব আবুল মঞ্জুর সহ 7 জনকে। তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। মামলায় বলা হয় নৌকা প্রতীক পাওয়ার পর থেকে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ শুরু করেন, যে কারণে নির্বাচনে ভোটের হিসেব চেয়ে এখনো পাওয়া যায়নি। নির্বাচনে 3,69,248 ভোটে রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী দেখানো হয়। ডাক্তার শাহাদাত হোসেন পান 52,489 ভোট। আদালত বাদীর প্রার্থিত মতে 3টা অর্ডার দিয়েছেন। একটা হচ্ছে অবৈধ সরকারের আমলে নির্বাচিত ডিক্লারেশনকৃত যে গ্যাজেট সেটাকে বাতিল ঘোষণা করেছে। ডক্টর শাহাদাত সাহেবকে বৈধ ঘোষণা করেছে নির্বাচনে, এবং 10 দিনের মধ্যে ওনাকে দায়িত্ব বুঝে দেওয়ার জন্য ডিরেকশন দিয়েছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা আজকে পেয়েছি আজকে বিচার বিভাগ যে স্বাধীন, এমন করে এই দুর্নীতির মাধ্যমে গত 15 বছরে 1000 কোটি টাকার সম্পদ গড়েছেন রাজশাহীর সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। জড়িয়েছেন বহুবিবাহ ও নারী কেলেঙ্কারিতেও। তার গ্রেফতারের পর মুখ খুলতে শুরু করেছে বাগমারাবাসী। দ্রুত বিচার শেষ করে সর্বোচ্চ শাস্তির দাবি তাদের। রাজশাহী প্রতিনিধি পরিতোষ চৌধুরী আদিত্যের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 2008 সালের সংসদ নির্বাচনে রাজশাহী 4 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার সময় এনামুল হকের কৃষি জমি ছিল 7,25,000 টাকার। 2023 সালে সেটি বেড়ে দাঁড়ায় 1,26,00,000 টাকা। মন্ত্রী প্রতিমন্ত্রী এমপিদের মধ্যে গত 15 বছরে অস্থাবর সম্পত্তি বৃদ্ধিতে শীর্ষে তিনি। এমপি হয়ে প্রথম মেয়াদেই বাগমারা উপজেলার সদর ভবানীগঞ্জে স্থানীয়দের উচ্ছেদ ও অবৈধভাবে পুকুর ভরাট করে গড়ে তুলেছেন প্রায় 2 বিঘা জমির উপর আধুনিক 7 তলার নিউ মার্কেট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে জমি কিনে কয়েক কোটি টাকা ব্যয়ে করেছেন 6 তলা বিশিষ্ট বঙ্গবন্ধু কমপ্লেক্স ও জাদুঘর। এই প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে টিআর ও কাবিখার কমিশন বাণিজ্য চালিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। এই মার্কেট করার সময় আমার নিজস্ব 2টা ঘর ছিল এখানে। এই 2টা ঘর ভাঙছে, তো আমার এই ঘরের টিন পর্যন্ত আমি নিতে পারিনি। হত্যার হুমকি দেয় এবং বলে যে এখান থেকে হোটে না গেলে তোমাকে চাঁদাবাজি মামলা দেওয়া হবে বা জোড়া খুনের মার্ডারের মামলা দেওয়া হবে। এনামুল হকের চাঁদাবাজি থেকে রক্ষা পায়নি এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। নামে বেনামে গড়েছেন বহু প্রতিষ্ঠান। রাজশাহীর কাটাখালীতে বিদ্যুৎ কেন্দ্র, এনা রেডিমিক্স সেন্টার, সাকোয়া টেক্স সোয়েটার কারখানা ও সোনাদিঘি মোড়ে 14 তলার সিটি সেন্টার গড়ে তোলেন তিনি। এছাড়া কর্মচারীদের বেতনের টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এই যে বঙ্গভবনের নাম দেয়, এরকম 1000টা বঙ্গভবন করলেও ফুরাবে না। যে বাণিজ্য করছে এই বঙ্গবন্ধু এই কমপ্লেক্স দেখা। আমার মসজিদে 1 টন চাল দিছে। 1 টন চালের দাম হচ্ছে 25,000 টাকা। আমার মসজিদে বলেছে কি সই করেন, 10,000 টাকা নেন আর বাকি টাকা আমার দিয়ে দেন। এগুলা নিয়ে কেউ যদি কেস মামলা মোকদ্দমা করে যায়, টাকা আবার মেরে ফেলার হুমকি, না হলে মার্ডার কেসের আসামির হুমকি দিচ্ছে। রয়েছে দলে পদ বাণিজ্যের অভিযোগও। ত্যাগী নেতাদের বাদ দিয়ে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন পরিবারের সদস্যদের। বাচ্চা সব নেতাকর্মী উনি বাদ দিয়ে বিভিন্ন রকমের তার নিজের ভাই ভগ্নর প্রত্যেকটা প্রতিষ্ঠানের সভাপতি বানা মানে বাণিজ্য মেলা করছে। এ পর্যন্ত তার বিরুদ্ধে 4টি মামলা রয়েছে। তার যে বিভিন্ন সশস্ত্র বাহিনী যে এখানে বিভিন্ন তাণ্ডব চালিয়েছে, আমরা তাদের বিষয়ে গোয়েন্দা নজরদারি সহ আমরা বিভিন্ন খোঁজখবর রাখছি। তদন্ত কাজে আমরা এই বিষয়গুলিকে আমলে নিচ্ছি। 2008 সাল থেকে টানা 3 মেয়াদে আওয়ামী লীগের এমপি ছিলেন ইঞ্জিনিয়ার এনামুল হক। 16 সেপ্টেম্বর থেকে কারাগারে আলোচিত এই আওয়ামী লীগ নেতা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছে আদালত। সকালে জেলা ও দায়রা জজ এবং বিশেষ আদালতের বিচারক আহসান তারেক এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন তারেক রহমানের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ABM জাকারিয়া। মামলার এজাহারে অভিযোগ করা হয় 2014 সালের 15 ও 17 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে বঙ্গবন্ধুকে রাজাকার ও পাক বন্ধু বলে মন্তব্য করেন। পরে তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। এই ঘটনায় তারেক রহমানকে আসামি করে 2015 সালের 27 ফেব্রুয়ারি বেগমগঞ্জ থানায় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব এই রাষ্ট্রদ্রোহ মামলাটি করেন। পরবর্তীতে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। চট্টগ্রাম বন্দরের পতেঙ্গার ডলফিন জেটিতে গতকাল একটি বাংলার জ্যোতি জাহাজে বিস্ফোরণের প্রাথমিক কারণ জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPC। জাহাজটির সামনের অংশের ফোরপিক স্টোরে অতিরিক্ত পরিমাণে দাহ্য গ্যাস জমা হওয়ায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনে জাহাজের ক্ষয়ক্ষতি নিরূপণে শিপিং কর্পোরেশনকে একটি টেকনিক্যাল কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি তেল পরিবহনে BSCর এটি সহ পুরনো 2টি জাহাজের উপর লাইটারিংয়ের নির্ভরতা কমিয়ে সিঙ্গেল পয়েন্ট মুরিং দ্রুত কার্যকরের পরামর্শ দেওয়া হয়। দুর্ঘটনার পর জাহাজটির প্রায় 10,916 টন ক্রুড অয়েল নিরাপদে রয়েছে। সোমবার জাহাজটি থেকে প্রায় 800 টন তেল খালাসের পর সকাল 11টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ডেক ক্যাডেট সৌরভ কুমার সাহা সহ 3 জন প্রাণ হারান। এদেশে যত অন্যায় হয়েছে তার 90% শেখ হাসিনা করেছেন, এমন অভিযোগ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর। দুপুরে টাঙ্গাইল শহরের করের বেতকায় কক্সবাজারে সন্ত্রাসীদের হামলায় নিহত সেনা সদস্য তানজিম সরোয়ারের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, দেশের মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। সেনাবাহিনীর গায়ে যখন দুষ্কৃতিকারীরা আঘাত করতে পারছে তাহলে বুঝতে হবে এদেশে আইন কানুন বলতে কিছু নেই। সমাজ বদলানোর কথাও বলেন কাদের সিদ্দিকী। দেশটা কেমন যেন হয়ে গেছে, মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। একটা সেনাবাহিনীর সদস্যর গায়ে ডাকাত, লস্কর, চোর যদি আঘাত হানতে পারে তাহলে বুঝতে হবে সমাজে কিছু নাই। গত 16-17 বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই। এবং অনেকে মনে করেন আওয়ামী লীগের সরকার। আমি বলবো না, আওয়ামী লীগের সরকারও ছিল না, মানুষের সরকারও ছিল না, শেখ হাসিনার সরকার ছিল। এবং যত কিছু অন্যায় করেছে তার 90% শেখ হাসিনা করেছে, বাকি বাধ্য হয়ে হয়তো 2-4 জন করেছে। এর পরিবর্তন দরকার এবং এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার। নাটোরের লালপুরে পাওনা টাকা ফেরত যাওয়ায় এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সাহেব আলী নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার কাদিম চিলান ইউনিয়নের চৌষডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মুদি দোকানি আব্দুল সালাম একই গ্রামের ইয়াজউদ্দিন শাহের ছেলে এবং আটক সাহেব আলী একই এলাকার আব্দুল মজিদের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সালামের মুদি দোকানে বাকিতে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনত সাহেব আলী। টাকা পরিশোধ করতে বলায় ক্ষিপ্ত হয়ে গভীর রাতে ওই মুদির দোকানে আগুন লাগিয়ে দেয় সালাম। আগুন দেখে সালাম দোকানের বাইরে বেরিয়ে এলে ঘাড়ে কোপ দিয়ে ঘটনাস্থলেই নিহত হন সালাম। স্থানীয়রা সাহেবকে ধরে পুলিশে সোপর্দ করে। এদিকে নরসিংদীতে লিজন মোল্লা নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মধ্যরাতে পৌর শহরের বাসাইল শাহী ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে। নিহত লিজন মোল্লা বাসাইল এলাকার আলমগীর মোল্লার ছেলে এবং জেলা মৎস্যজীবী লীগের সদস্য ছিলেন বলে জানা গেছে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরা তালা উপজেলায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সাথে মত বিনিময় সভা করেছে বিএনপি। সভায় দলের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব অভিযোগ করেন, শেখ হাসিনার গাড়িবহরে হামলার সাজানো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। লালমনিরহাটে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ হাসাদুল হাবিব দুলু। বরেণ্য সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের 118তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে কুমিল্লায়। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পীর মুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কাইসার।
নানা আয়োজনে প্রবীণ দিবস পালিত হয়েছে নাটোরে। সকালে একটি র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে জামালপুরে। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে র্যালি ও আলোচনা সভা করে জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে ময়মনসিংহে। দুপুরে একটি মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী। সকালে শহরের 17টি পূজা মণ্ডপে কমিটির হাতে সহায়তা তুলে দেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। কক্সবাজারের পেকুয়ায় শিক্ষককে অপহরণ ও 40 লাখ টাকা মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থীরা। সকালে উপজেলা চৌমোহনী এলাকায় এই কর্মসূচি আয়োজন করা হয়। কিশোরগঞ্জে জীবনের নিরাপত্তা ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভাটিনগর মৎস্যজীবী সমবায় সমিতির সাবেক সভাপতি রামচরণ দাস। ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদের নামে সেতু উদ্বোধন করা হয়েছে ফেনীর পরশুরামে। সকালে উপজেলার চিথুলিয়া ইউনিয়নে পাংলিরকুল গ্রামের সেতুটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুরুল আলম পরিচালিত ট্রাস্টের পক্ষ থেকে সেতুটি নির্মাণ কাজ করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পাহাড়ি শিক্ষার্থীদের গণপিটুনিতে স্কুল শিক্ষক নিহতের জেরে খাগড়াছড়িতে আবারও সংঘর্ষ, 144 ধারা জারি। গাজীপুর আশুলিয়ায় আজও অশান্ত, অনাকাঙ্ক্ষিত ঘটনায় গুজবকে দায়ী করলেন উপদেষ্টা, পরিকল্পিত অস্থিরতা অভিযোগ রিজভির। চট্টগ্রাম সিটি নির্বাচন অবৈধ, ডাক্তার শাহাদাতকে মেয়র ঘোষণা, গেজেট প্রকাশের নির্দেশ আদালতের। রাজশাহীর সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামের দেদার দুর্নীতি, 15 বছরে 1000 কোটি টাকার সম্পদ, বহু বিবাহ ও নারী কেলেঙ্কারির রেকর্ড। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।